আমরা এখন দলবদল নিয়ে ভাবনা চিন্তা করছি যে মোহনবাগানে কোন প্লেয়ার আসবে, মোহনবাগান থেকে কোন প্লেয়ার বেরিয়ে যাবে, সামনের সিজনে আইএসএলে মোহনবাগান কীরকম পারফরমেন্স করবে, এসএল টুয়ে কীরকম পারফরমেন্স করবে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আইএসএলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেছে, ভয়ঙ্কর তথ্য সামনে এসছে এবং স্বভাবতই এই তথ্যটা আমাদের সামনে নিয়ে এসছেন সেই মার্কাস মার্গুলা। এছাড়া মোহনবাগান রিলেটেড, ভারতীয় ফুটবল রিলেটেড আরও অনেক খবর রয়েছে, সবই এক এক করে শেয়ার করে নেবো আপনাদের সাথে। প্রথমে চলে আসি ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলে গতকাল আপনাদের বলেছিলাম আন্ডার-23 একটা খেলা ছিল এবং ইন্ডিয়ার পারফরমেন্স তাজিকিস্তানের বিরুদ্ধে ছিল। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই। এবং ম্যাচটায় কিন্তু ভারতীয় টিম আমাদের সিনিয়র টিমের থেকে কিন্তু আন্ডার-23 টিম ভালোই পারফর্ম করেছে। দুবার তারা গোল করে এগিয়ে যায় এবং ম্যাচটা তারা জিতেও যেত, সেই রকম পর্যায়ে তারা পৌঁছে গেছিল। ফার্স্ট হাফে গোল করে এগিয়ে দেয় সোহেল আহমেদ ভাট, দারুণ গোল করে, স্ট্রাইকার সুলভ গোল। এবং ফার্স্ট হাফের শেষে কিন্তু ভারত এগিয়েই ছিল। সেকেন্ড হাফে শুরুর দিকে আয়ুষ ছেত্রী লাল কার্ড দেখার ফলে ভারতীয় টিম 10 জনে হয়ে যায় এবং সেখান থেকে অপোনেন্ট টিম গোল শোধ করে দেয়। কিন্তু এই 10 জনের ভারতীয় টিমও এবং গোলগুলোর ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সের যে ডিফারেন্সটা রয়েছে, ওদের প্লেয়াররা অনেক বড় সড়ো আমাদের থেকে, সেই জায়গাটার ফায়দা তুলে কিছুটা বলতে পারেন বডি ওয়েটের জোরে বা কিছুটা তাদের বডির যে বড় ব্যাপারটা, জাইগান্টিক ব্যাপার, সেইটাকে অ্যাডভান্টেজ করে তারা দুটো গোল করে দেয়, সেটা ভারতীয় টিম আটকাতে পারেনি। তো ওভারঅল বললে আমাদের ভারতের সিনিয়র টিমেদের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু অনেকটাই ভালো খেলেছে বলতেই হয় আন্ডার-23 প্লেয়াররা। নেক্সট চলে আসি মোহনবাগানে। একটা খবর বহুদিন আগে আপনাদের বলেছিলাম যে ট্রান্সফার মার্কেট কি বলছে বলে একটা ভিডিও করেছিলাম, তাতে আমি ট্রান্সফার মার্কেট যে ওয়েবসাইটটা আছে সেখানে কোন কোন প্লেয়ার মোহনবাগানে আসতে পারে, কোন কোন প্লেয়ার মোহনবাগান থেকে যেতে পারে তার একটা রিউমার্স দেওয়ার ছিল। তার মধ্যে কিন্তু একটা রিউমার্স ছিল দীপক টাংরিকে নিয়ে। আমি বলেছিলাম যে দীপক টাংরিকে নিয়ে কিন্তু কেরালা ব্লাস্টার ইন্টারেস্টেড রয়েছে এবং দেখাচ্ছে যে দীপক টাংরি কেরালা ব্লাস্টারে যেতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ট্রান্সফারটার বা এই খবরটার কোনো ভিত্তি ছিল না, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে আবার এই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং দীপক টাংরিকে নেওয়ার ব্যাপারে কেরালা ব্লাস্টার ইন্টারেস্ট প্রকাশ করেছে। এখন মোহনবাগান তাকে ছাড়বে কি ছাড়বে না সেটা ভবিষ্যতের প্রশ্ন। কেরালা ব্লাস্টারে দীপক টাংরি আদৌ যাবে কি যাবে না আলাদা বিষয়, তবে একটা ইন্টারেস্ট রয়েছে। তো সেটা ভবিষ্যতে কি ডেভেলপ হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। এদিকে মোহনবাগান তাদের সিএফএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে, প্র্যাকটিস চলছে এবং ভালো কিছু করার লক্ষ্যেই এবার সিএফএল এ নামবে, এটা আমি আগেই বলেছি আপনাদেরকে। তো সেই অনুযায়ী একটা প্রস্তুতি কিন্তু চলছে মোহনবাগান। এবার চলে আসি মেন খবরে। আইএসএল নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। আমরা লাফাচ্ছি সপ্তম বিদেশি, রবসান রবিনহো ইত্যাদি নিয়ে। এবার আপনারা অনেকেই বলতে পারেন ঠিক আছে, কি আছে, আইএসএল বন্ধ হয়ে যাবে, আই লিগ হলে আমরা তাই খেলবো। বিষয়টা সেখানে নয়। ভারতীয় ফুটবল আইএসএল এর কাঁধে ভর করে যে একটা উচ্চতায় পৌঁছচ্ছিল, যে একটা গ্ল্যামার ছিল টুর্নামেন্টের, একটা প্রফেশনাল লিগ হচ্ছে, আইন কানুন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ওপেন লিগ না হলেও এটা প্রফেশনাল লিগকে তারা ফলো করছে বা কিছুটা মিমিক করছে বলতে পারেন। সেই দিক দিয়েও একটা মানে কি বলবো, অ্যাডভান্স লেভেলের লিগ বলে আমাদের আইএসএলকে মনে করা হয় বা সেই রকম তারা কিন্তু শো করে। এবং শুধু শো করে না, টেলিকাস্ট কোয়ালিটি যদি বলেন, নিয়ম কানুন যদি বলেন, জাঁকজমক যদি বলেন, সব কিছুর দিকেই কিন্তু তারা কোনো চেষ্টা ত্রুটি রাখেনি। খেলার কোয়ালিটি নিয়ে হয়তো বলতেই পারেন যে সেই লেভেলে পৌঁছয়নি, কিন্তু তাও ভারতবর্ষে যে লিগগুলো হয় তাদের মধ্যে কিন্তু আইএসএলই সেরা বলা চলে। এবার আসল ঘটনা যেটা, সেটা কিন্তু শুরু হয়েছে অনেক দিন আগে। আপনারা অনেকেই জানেন যে এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর একটা মৌ সাইন হয়েছিল। সেই অনুযায়ী টুর্নামেন্টটা চলছিল, যেটা এবছর ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে এবং এফএসডিএল এটা ডিসেম্বর মাসে শেষ হওয়ার আগে নতুন একটা চুক্তিপত্র তৈরি করে, নতুনভাবে টুর্নামেন্টটা করার জন্য নতুন একটা অর্গানাইজেশন তৈরি করে, নতুন নিয়মকানুন তৈরি করে এআইএফএফ এর সঙ্গে একটা চুক্তি করতে চেয়েছিল। মেন জায়গাটা আবার বলে দিচ্ছি যে 50 কোটি টাকা এআইএফএফ বছর বছর পেত। সে এফএসডিএল এর লাভই হোক, লোকসানই হোক, যাই হোক না কেন, এআইএফএফ কিন্তু 50 কোটি করে প্রতি বছর পেত। সেইটা এফএসডিএল নতুন চুক্তিতে বা নতুন যে বডি গঠন করতে চাইছে সেখানে দিতে চাইছে না। তারা বলছে এআইএফএফও আমাদের পার্টনার হয়ে যাক, আমাদের লাভ লোকসান যাই হোক তার একটা পার্সেন্টেজ এআইএফএফ পাবে, লাভ হলে লাভের পার্সেন্টেজ পাবে, ক্ষতি হলে ক্ষতি বহন করতে হবে,
এবং সেই শেয়ারের পরিমাণটা 14%। তো এআইএফএফ এর এটা আপত্তির জায়গা রয়েছে, তারা এই 50 কোটি টাকা বছর বছর যেটা পাচ্ছে সেটা ছাড়তে রাজি নয়, এবং এআইএফএফ এর ধারণা হচ্ছে যে এখান থেকে আরও বেশি টাকা ইনকাম করা যায়। 50 কোটি কেন, এআইএফএফ 500 কোটি টাকা ইনকাম করতে পারে আইএসএল থেকে। এবার সমস্যা হচ্ছে এআইএফএফ এর কিছু কেস চলছে কোর্টে। তো সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তাতে বলা হয়েছে যে বর্তমান যে এআইএফএফ কমিটি আছে তাদের কিন্তু লিগ্যাল ক্ষমতা নেই, বা লিগ্যাল কমিটি এটা নয়, তাতে অনেক প্রবলেম আছে। তো নতুন করে ইলেকশন করে লিগ্যাল কমিটি তৈরি করতে হবে, আর যতক্ষণ না কমিটি তৈরি হচ্ছে ততক্ষণ এই কমিটির ক্ষমতা থাকবে না নতুন করে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি করা, এফএসডিএল এর সঙ্গেই হোক বা কারুর সঙ্গেই হোক। তো সেই কেসটার নেক্সট ডেটটাই আছে জুলাই মাসে, তারপরে আরও ডেট আসতে পারে, আরও দিন দেরি হতে পারে। তো সেই কারণেই বলা হয়েছে যে এই চুক্তিটা এখন করা যাবে না। এখানে এফএসডিএল এর বক্তব্য হচ্ছে যে ডিসেম্বর মাসে তো শেষ হয়ে যাবে, তো এরপরে যদি কোনো চুক্তি না হয়, আগের চুক্তি অনুযায়ী যদি এটা চলতে থাকে, তাহলে এবছরেরও আইএসএলটা হয়ে যাবে, নতুন করে চুক্তি হবে না, ফলে তারা অনিশ্চয়তার মধ্যে পড়বে। তো মার্কাস মার্গুলা যে বোমাটা ফাটিয়েছেন সেটা থেকে বোঝা যাচ্ছে যে এফএসডিএল এর তরফ থেকে প্রত্যেকটা ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যতক্ষণ না চুক্তি নতুন সাইন হচ্ছে বা এই ব্যাপারে কোনো ডিসিশন আসছে, সে চুক্তি সাইন হোক বা না হোক, ততদিন পর্যন্ত কিন্তু আইএসএল এর বল গড়াবে না বা আইএসএল টুর্নামেন্ট শুরু হবে না। এখন ভেবে দেখুন, 14ই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা, জুলাই মাসে কোর্টের একটা হিয়ারিংয়ের ডেট আছে, সেই ডেটেও যদি সুপ্রিম কোর্ট পুরো ভার্ডিক্ট দিয়ে দেয়, তারপরে ইলেকশন হবে, ইলেকশন হয়ে কমিটি গঠন হবে, কমিটি গঠন হয়ে চুক্তি নিয়ে আলোচনা হবে। এবং ব্যাপারটা এত সহজ নয় যে হ্যাঁ ঠিক আছে করে দিলাম, 50 কোটি লাগবে না বা 50 কোটি ছাড়া করবো না, ভেঙে দাও, নতুন টুর্নামেন্ট করব, কোনোটাই এত সহজে ডিসিশন নেওয়ার বিষয় নয়। তো বর্তমানে যে সিচুয়েশন, এফএসডিএল কিন্তু চুক্তি ছাড়া টুর্নামেন্ট করতে রাজি নয়, আর এআইএফএফকে যদি এই টুর্নামেন্টটা অর্গানাইজ করতে হয় তাহলে এই সময়টা কেন 1 বছর সময়ও কম মনে হচ্ছে, কারণ এআইএফএফ যা যা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে বা আমাদের জাতীয় দল যেভাবে এআইএফএফ এর নেতৃত্বের আন্ডারে খেলছে, সেটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে তারা যদি এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে। প্রথমত ম্যাচের 48 ঘন্টা আগে পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না আদৌ ম্যাচটা হবে কি হবে না। টেলিকাস্ট হতে হতে টেলিকাস্ট কোয়ালিটি এরম হতে পারে যে অর্ধেক খেলা দেখিয়ে বন্ধ করে দিল, বা কোনো কারণে টেকনিক্যাল ফল্টের জন্য খেলাটা আপনারা দেখতে পেলেন না, বা তাদের আলোচনা করে ঠিক হলো না, বা কোনো কিছু প্রবলেমের জন্য খেলাটা টেলিকাস্টই করা হলো না। এরকম প্রচুর সমস্যা কিন্তু আসতে পারে। আরও একটা মজার বিষয় হচ্ছে এআইএফএফ এর যে বার্ষিক সূচি বেরোয় যে এই টুর্নামেন্ট হবে, এই হবে, তাই হবে সারা বছরে, তার মধ্যে কিন্তু আইএসএল এর কোনো উল্লেখ নেই। একইভাবে ডুরান্ড কাপ নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ বিভিন্ন ক্লাবগুলো বলেছে তারা আইএসএল এর জন্য টিম করে, ডুরান্ড কাপ খেলার জন্য তারা টিম করে না। তো আইএসএল এর ভবিষ্যৎ যেহেতু এই মুহূর্তে অনিশ্চিত, তারা এখনই কথা দিতে পারছে না যে তারা ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে। মোহনবাগান এবং এফসি গোয়ার এই সমস্যাটা তুলনামূলক কম, কারণ কিছু না হলেও তারা ACL2 খেলতে পারবে, এবং মোহনবাগান ACL2কে পাখির চোখ করেছে, কিন্তু সেটাও কতদিন, ডিসেম্বর মাস পর্যন্ত নর্মালি খেলতে পারবে, তারপরে তো কোয়ালিফাই করলে খেলবে। আবার যদি এফএসডিএল এর দিক থেকেও দেখেন, তো এফএসডিএল কিন্তু এই বছরের টুর্নামেন্টটা অর্গানাইজ করে নিতেই পারত, এবং ডিসেম্বর মাস পর্যন্ত কেন চুক্তি সেটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনাদের বলি, যখন টুর্নামেন্টটা শুরু হয়েছিল আইএসএল, তখন 3 মাসের টুর্নামেন্ট ছিল, কর্পোরেট লিগ ছিল, এবং সেই টুর্নামেন্ট ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যেত। তো নিয়ম অনুযায়ী এবারের আইএসএলটাও কিন্তু এফএসডিএল এর অর্গানাইজ করাটা উচিত ছিল, কিন্তু যেহেতু ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি, ততদিনে আইএসএল শেষ হবে না, তাই তারা করতে চাইছে না। তো তাদের পার্টেও প্রবলেম রয়েছে। আরামসে 6টা মাস এক্সটেন্ড করে এবছরের আইএসএলটা কাটিয়ে দেওয়া যেত, তারপরে যে গ্যাপটা আছে তার মধ্যে তারা মারামারি লড়ালড়ি যা হোক করে একটা ডিসিশনে আসতো, সেই অনুযায়ী পরের বছরের সিচুয়েশনটা হতো, বা সেইভাবে অর্গানাইজ হতো পরের বছরের টুর্নামেন্ট। আসল সমস্যাটা টাকার, মানে খেলাটা ফার্স্ট বিষয়বস্তু নয়, ভারতীয় ফুটবলের উন্নতিটা বিষয়বস্তু নয়। একজন 50 কোটি মাসে এই বছরে বছরে ছাড়তে পারছে না, আর একজন 6 মাসের জন্য যে কোনো চুক্তি ছাড়া টুর্নামেন্টটা হোক,
প্রত্যেক বছরই তো লোকসান হয়, এবছর নয় আর এক বছর হলো, সেটা করতেও কেউ রাজি নয়। মানে এইসব টাকা পয়সার লাভের অঙ্ক থেকে 6টা মাসের জন্য ফুটবলকে একটু আগে রেখে বা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কিছু করার চেষ্টা, এটা কারুরই নেই। সবাই নিজের পকেট ভরানোর জন্য একটা বিজনেসের রাস্তা খুঁজে নিয়েছে, যেখানে ভারতীয় ফুটবল সেই অবস্থায় নেই। মানে বিষয়টা এরকম, আপনি একটা ভিখারিকে 10 টাকা দিচ্ছেন, তাকেও জিজ্ঞেস করছেন ভাই তোমার 10 টাকা দেবো, তার বদলে আমি কি পাবো? তো বর্তমান যে সিচুয়েশান, তাতে মোহনবাগান, ইস্টবেঙ্গল, গোয়া এবং কয়েকটি ক্লাব হয়তো তারা তাদের দল গঠন যেরকম চলছে সেরকম চালিয়ে যাবে। বাকি দলগুলো কিন্তু চাপে আছে যে আদৌ আইএসএল হবে কিনা, আর যদি আইএসএল না হয় তারা আর টুর্নামেন্টে পার্টিসিপেট করবে কিনা। তবে এসব খারাপ খবরের মধ্যেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো খবর রয়েছে, কারণ যদি আলটিমেটলি মোহনবাগান ইস্টবেঙ্গলকে আই লিগ খেলতে হয়, তাহলে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ চলে আসবে আই লিগ জেতা, যেটা মোহনবাগান সমর্থকরা বারবার খোঁচা দেয় যে আই লিগ তো পেলে না, সেইটা আর কিন্তু মোহনবাগান সমর্থকরা খোঁচা দিতে পারবে না তারা যদি আই লিগ পেয়ে যায়। যাকে মজা করছিলাম, যতই মজা হোক না কেন, আসল সিচুয়েশনটা কিন্তু মোটেই মজার নয়। এখন দল বদলের থেকেও এই সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু সমস্ত মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভারতীয় ফুটবলের সমস্ত সমর্থককে কিন্তু এই দিকটাই তাকিয়ে থাকতে হবে। এর ওপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে, কারণ ন্যাশনাল টিমের ভবিষ্যৎ যে কী সে তো আপনারাও বুঝতে পারছেন, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু ক্লাব ফুটবলে ভারত যে একটু হলেও এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায় তার দিকে আমাদের চোখ রাখতে হবে। তো এই ভিডিওয়ে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।